আমরা ইতিহাসের ধারণা যে অধ্যায়টা আমরা আলোচনা করছি, সেখানে আলোচনা করতে গিয়ে আমরা প্রধানত দেখব যে হচ্ছে ইতিহাসের ধারার একটা পরিবর্তন হচ্ছে। আমি আগের দিনে বলেছিলাম যে ধীরে ধীরে সমাজ ব্যবস্থা যত উন্নত হচ্ছে তত কি হচ্ছে, যারা নিম্ন বর্গের লোকজন তারা ইতিহাস চর্চার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। প্রাচীন যুগ যদি আমরা দেখি, তোমরা যদি ক্লাস 9-এ যখন পড়েছো তখন দেখেছো যে আমরা ইউরোপের ইতিহাসের কথা পড়েছি, সেখানে ফরাসি বিপ্লব হয়েছে, নেপোলিয়ন এসছে, তাই না? একটা ধারা কিন্তু বিশাল সামাজিক একটা পরিবর্তন হয়েছে। শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয়, তার সঙ্গে সঙ্গে সামাজিক একটা বিশাল পরিবর্তন হয়েছে, তাই না? তো সেইটা যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে প্রাচীনকালে কি করতো, আদিমকালে প্রধানত যারা হচ্ছে আমার উচ্চ শ্রেণীর লোকজন, রাজার নিজের লোকজন, তারা কিন্তু ইতিহাস চর্চা করছে বলে রাজন্য বর্গকে বা রাজাদেরকে তারা সবসময় একটা দেবতার স্থান দিচ্ছে বা উঁচু একটা স্থান দিচ্ছে। তাদের প্রেক্ষাপটটা বেশি করে দেখাচ্ছে যে এই রাজার আমলে এত উন্নতি হয়েছে, শুধু উন্নতিটা তারা দেখাতে চাইছে। ক্লিয়ার হলো কি বললাম? ধীরে ধীরে আমাদের যারা মানুষজন, নিম্ন বর্গের লোকজন, তারা ইতিহাস চর্চা শুরু করেছে, সমাজের প্রকৃত কাহিনীগুলো জানা গেছে। এই চ্যাপ্টারে প্রধানত আমাদের নিম্ন বর্গের ইতিহাস চর্চা বিষয়টা ভালো করে বুঝতে হবে। ভারতবর্ষে এইরকম সাবঅল্টার্ন বা নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনককে আগের দিনে বলেছিলাম রণজিৎ গুহ, ঠিক আছে? এছাড়া অনিল শীল রয়েছে, আরো বহু ঐতিহাসিক রয়েছে। তো আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটা ইতিহাস এক এক করে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে বলতে আমাদের পোশাকের ইতিহাসটা ধীরে ধীরে বিবর্তন হচ্ছে। একদম আদিম অবস্থায় আমরা কি করছি, গাছের ছাল বাকল, পোশাক, এই সমস্ত বিষয়গুলো পরে থাকছি আমরা। তারপরে আমরা কি করলাম, চামড়া নিলাম, পশুর চামড়া, সেগুলো ভালো করে রোদে শুকিয়ে বা অন্য কিছু ধীরে ধীরে আমরা পরিবর্তন করছি, মডিফাই করছি। করতে করতে আমরা সেগুলো পোশাক আশাক হিসেবে ব্যবহার করছি। এই করতে করতে আমরা সুতো আবিষ্কার করলাম, পাওয়ার লুম আবিষ্কার করলাম, মাকু আবিষ্কার করলাম। করার পর ধীরে ধীরে আমাদের পোশাকগুলো একটু মোটা কাপড়ের হতে লাগলো। সেই ভারতবর্ষের তাঁতে বোনা পোশাকগুলো নিয়ে একটা গান ছিল, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, এটা গান ছিল না? মানে অ্যাকচুয়ালি তাঁতে যখন বুনতাম, আমরা হাতে বুনতাম, তখন মোটা মোটা কাপড় হতো, সুতোগুলো মোটা মোটা হতো। এইবার আমরা ধীরে ধীরে যখন মেশিনে বুনছি কাপড়, এখন কত সুন্দর বিভিন্ন রকমের কাপড়, কালারফুল কাপড়, ডিজাইনের কাপড়, এই যে পরিবর্তন হচ্ছে, এবার পোশাকের পরিবর্তন হচ্ছে, খাদ্যাভ্যাসের পরিবর্তন হচ্ছে, খেলাধুলার পরিবর্তন হচ্ছে। মানুষ কি করছে, খাদ্য বস্ত্র বাসস্থানের পরে এবার আস্তে আস্তে কি আমোদ গ্রহণ করতে চাইছে, শিল্পের প্রতি ঝুঁকছে। ছবি আঁকা থেকে শুরু করে, নৃত্য থেকে শুরু করে, গান থেকে শুরু করে সবকিছু ধীরে 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 পরিবর্তন হচ্ছে। কি বললাম, ক্লিয়ার হলো? তাহলে তোমাদের শেষ পর্যন্ত হয়েছিল কি বলে, নৃত্যের ইতিহাস, তাই তো? মানে শিল্প চর্চার ইতিহাস পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, এবার আমরা তাহলে পোশাক পরিচ্ছদের ইতিহাসের কথা যদি বলি, ভালো করে শোনো। বিভিন্ন প্রদেশের মানুষজনের পোশাক পরিচ্ছদ আলাদা আলাদা, তাই না? তো সেখানে ওই রকম পোশাকের একটা আলাদা আলাদা ইতিহাস রয়েছে। তারা শাড়ি পরার স্টাইল থেকে শুরু করে জামা কাপড় পরার স্টাইল, সবকিছু আলাদা আলাদা। বর্তমানে যে বিশ্বায়নের যুগ, এই যে আমাদের মোবাইল ফোন বলো বা ইন্টারনেট ব্যবস্থা বলো, আমরা বিভিন্ন দেশের সঙ্গে ইনফ্লুয়েন্স ঘটিয়ে ফেলেছি। তুমি দেখো প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে একটা মডার্নাইজেশনের ছোঁয়া পাওয়া যাচ্ছে, একটা বিদেশি একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে। এই জ্যাকেট গুলো, এগুলো আমাদের ভারতীয় নয়, কিন্তু বিদেশ থেকে দেখে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছে। বিভিন্ন কারণে তারা আমাদের দেশে এসেছে। বর্তমান দিনে আমরা এখন দেখছি আমেরিকার কোন একটা ফিল্ম স্টার ব্র্যাড পিট বলো বা তোমার অ্যাঞ্জেলিনা জোলি বলো, বা যার দেখে তোমরা অনুপ্রাণিত হয়, ক্যাটি পেরি থেকে শুরু করে শাকিরা, যারা বড় বড় গায়িকা, এদের তুমি দেখছো, দেখার পর তারা কেমন পোশাক পরছে, ছোট ছোট জিন্সের ডেনিম পরছে, বা বিকিনি যেগুলো পরে এখন মেয়েরা, বা ছোট ছোট জামা কাপড় যেগুলো পরছে, বা আমি ছোট বড় মানে এ করতে চাইছি না, অ্যাকচুয়ালি যেমন পোশাক পরিচ্ছদ তারা পরছে, আমরা সেগুলো থেকে অনুপ্রাণিত হচ্ছি, ঘুরে আমরা সেই রকম একটা স্টাইল তৈরি করার চেষ্টা করছি। ক্লিয়ার হলো? এইভাবে পোশাক পরিচ্ছদের একটা চেঞ্জ হচ্ছে। এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারছি, বিভিন্ন লেখকের বই থেকে জানতে পারছি, এগুলো আমরা পরবর্তীকালে প্রশ্ন লেখার সময় জানবো। আচ্ছা, এই যানবাহনের ইতিহাস, এটা সম্ভবত পড়েছিল আগের বছর মাধ্যমিকে পড়েছিল। যানবাহনের ইতিহাসটা কিভাবে হচ্ছে, মানুষ যখন দেখলো, আদিম মানুষ, যে কাটা গাছ যখন বনে পড়ে আছে, সেখানে সেই কাটা গাছ গড়িয়ে গড়িয়ে চলে যায়, তাহলে ওরা ধীরে ধীরে ওখান থেকে কেটে কেটে চাকা তৈরি করলো। আবার অনেক জায়গায় বলা হয় থাকে কুমোরের যে চাক রয়েছে, যেটা ঘুরিয়ে 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 কুমোর মাটির জিনিস তৈরি করে, সেইটা থেকে একটা চাকার কনসেপ্ট এলো। সেই চাকাগুলো প্রথম লাগিয়ে গাড়ি তৈরি করা হলো। সেই গাড়িগুলো কারা টানতো? গবাদি পশুরা টানতো, গরু, মহিষ, ঘোড়া, ভেড়া, বা হচ্ছে তোমার কি বলবো, গাধা, এই ধরনের পশুদের দিয়ে ওরা ওইগুলো টানাতো গাড়িগুলো। সেখান থেকে ধীরে 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 বিবর্তন হচ্ছে, হতে হতে কি হলো, আমার ইঞ্জিন আবিষ্কার হলো, মোটর গাড়ি তৈরি হলো, সেগুলো আরো পরিবর্তন হয়ে হয়ে বর্তমান দিনে আমাদের বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, তাই না? একটা হচ্ছে যদি বলে পরিবেশ বান্ধব যানের নাম কি, সাইকেল, রিক্সা, এগুলো পরিবেশ বান্ধব যান। রেল ইঞ্জিন আবিষ্কার, রেল ইঞ্জিন আবিষ্কারের ঘটনাটা তোমরা নিশ্চয়ই গল্পটা শুনেছো, রেল ইঞ্জিন আবিষ্কারের গল্প শুনেছো তোমরা? হ্যাঁ,
রাস্তার ধারে বসে বসে দেখছিল বিজ্ঞানী যে 4 কেটলির উপরে ওইটা ঢক 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 করে নাচছে। ওটা বাষ্পচালিত ইঞ্জিন, কারণ বাষ্পের একটা ক্ষমতা রয়েছে নিচে থেকে আগুন ওঠার জন্য, বাষ্পের যে ক্ষমতা সে ওইটা নাড়াচ্ছে, সেই ক্ষমতাটা ঘুরিয়ে কাজে লাগিয়ে তৈরি হয়ে গেল বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি হয়ে গেল। কি বললাম, ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে দুটো বই মিলিয়ে আমি বলে দিচ্ছি কোন বই কি আছে। তোমরা কিন্তু টেক্সট বইটার উপর অত্যন্ত বেশি ভালো করে গুরুত্ব দেবে, যে টেক্সট বইটা পড়বে, আমি বারবার বারবার করে বলছি। আচ্ছা, বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেছে জর্জ স্টিভেনসন, এগুলো আমি লিখে দেবো, সব সমস্যা নেই। হ্যাঁ, ওই এখানে একই ব্যাপার, ওই ইংরাজি তো আমরা বাংলা করেছি কনভার্ট করে, ওই জন্য। আচ্ছা, এরপরে কি হলো, দৃশ্য শিল্পের যে ইতিহাস সেগুলো রয়েছে, ছবি আঁকা, ফটোগ্রাফি, এই সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো একটুখানি বলে দিই। যখন কি করেছে, আদিম মানুষ গুহার দেওয়ালে ছবি আঁকতো, সেই ছবিটাই আসছে, কথা বলো না, সেই ছবিটা অন্যজন যদি দেখে, অন্য জায়গায় কোনো আদিম মানুষ বা একটা গোষ্ঠী দেখবে, তাদের কাছে একই ছবি নিয়ে তাদের কাছে দেওয়া হলো। এইবার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, একটা গুহার দেওয়ালের ছবি ধরো আমি দেখেছি, অন্য জায়গায় গিয়ে আবার ছবিটা আঁকতে গিয়ে একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে ওরা এখান থেকে একটা কাপড়ের গায়ে এঁকে নিচ্ছে। আমি বারবার বলছি, এই কাপড় বা চামড়ার ব্যবহার কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। চামড়ার গায়ে ওই ছবিগুলো তারা এঁকে নিয়ে যেত, গিয়ে অন্য জায়গায় পাঠাতো, যে আমাদের এখানে এই ছবি। ধরো একটা আমি বলছি, ধরো একটা আদিম মানুষ তবে ছবি আঁকা শিখেছে, বড় ধরনের কোনো একটা ম্যামথ বা দাঁতাল হাতি হয়তো তাদের এখানে আক্রমণ করেছে, সেটা দেখার পর ওরা ওইটা কল্পনা করে করে গুহার দেয়ালে ওইটা আঁকলো। ওইটা নিয়ে ওই ছবিটা সে একটা কাপড়ে বা একটা কোনো একটা পশুর চামড়ার উপরে আঁকলো, আঁকার পর অন্য একটা গোষ্ঠীর কাছে পৌঁছালো যে এইরকম একটা প্রাণী আছে। এইভাবে পরপর পরপর করে ওই ছবি থেকে খাতার পেজে হলো বা কাপড়ে হলো বা কাগজে হলো, তারপর আস্তে 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 কি হলো, ফটোগ্রাফির ধারণা এলো, ক্যামেরা আবিষ্কার হলো, ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি হলো। ইংল্যান্ডে অনেক রয়্যাল সোসাইটি তৈরি হয়েছে ফটোগ্রাফি নিয়ে, সেইগুলোর কথা আমরা এখানে জানবো প্রধানত। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে ফটোগ্রাফি বা দৃশ্য শিল্পের ইতিহাস যেটা, সেটা আমরা জানলাম। আচ্ছা, এরপরে আমাদের কি রয়েছে, স্থাপত্য ভাস্কর্যের ইতিহাস। এই চ্যাপ্টারটা একটু বোরিং চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টারতে খুব মজা আছে ইতিহাসের মধ্যে, একটু বোরিং লাগলেও আমাদের সবগুলো জানতে হবে মোটামুটি ওপর ওপর করে। স্থাপত্য ভাস্কর্য বলতে তুমি দেখো, আমাদের যে তাজমহলের কথা তোমরা শুনেছো বা কেউ কেউ হয়তো দেখেছো, বা ওর একটা যে আমাদের একই রকম অনুরূপ একটা তৈরি করা হয়েছে আমাদের কলকাতায়, তোমার দেখে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। তাজমহলের গায়ে যে কারুকার্য, ওই যে সুন্দর স্থাপত্য, সেগুলো তৈরি করেছে আমাদের প্রাচীন ভারতীয় লোকজনেরা। কোণারকের সূর্য মন্দির থেকে শুরু করে তোমার অনেকগুলো বিখ্যাত বিখ্যাত মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, আদিনার রয়েছে, গৌড়ের বড় মসজিদ রয়েছে, প্রচুর জায়গা রয়েছে। সেই যে স্থাপত্যগুলো তৈরি করার ক্ষেত্রে তারা কি করেছে, বিভিন্ন শিল্প রীতির সাহায্য নিয়েছে। মনে করো এখানে একটা ভালো ইন্টারেস্টিং বিষয় আছে, ওই যে বিদেশি লোকজনরা আমাদের এখানে এলো, তো ওরা শুধুমাত্র শুধু শাসন করেছে তা নয়, তার সঙ্গে সঙ্গে নিজেদের শিল্পরীতিও বয়ে এনেছে, ওখান থেকে অনেক শিল্পী এনেছে। তাদের সঙ্গে আমাদের ভারতীয় শিল্পরীতি মিলে নতুন নতুন ভাস্কর্য তৈরি হয়েছে, নতুন নতুন স্থাপত্য তৈরি হয়েছে। ভারতবর্ষের যে মন্দিরগুলো, কোণারকের সূর্য মন্দিরের কথা আমি এখন যেটা বলছিলাম, সেখানে তোমার পাথর কেটে কেটে বড় মন্দির বানানো হয়েছে। এতগুলো বছর কেটে যাওয়ার পরেও সেটা শুধু যে ধর্মীয় স্থান তা নয়, এই যে ভারতের যে কত মানে কি বলবো হেরিটেজ, আমাদের যে উন্নত মানের রিচুয়ালস, সেগুলো আমরা ওখান থেকে জানতে পারছি ওইগুলো দেখার পরে। এত সুন্দরভাবে একটা কিছু তৈরি করা যায় শাহজাহানের আমলে, তুমি ভেবে দেখো, আজ থেকে প্রায় মনে করো 200 বছর, আর হ্যাঁ 300 বছর 400 বছর আগের গল্প, সেইখানে দাঁড়িয়ে অত সুন্দর একটা এমন স্মৃতিসৌধ তৈরি করে রেখে গেছে, এখনো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা ওটা। তাহলে স্থাপত্যের একটা পরিবর্তন হচ্ছে। প্রথম দিকে একদম বেসিক, তারা শুধু পাথর সাজিয়ে সাজিয়ে ঘর বাড়ি বা স্থাপত্য তৈরি করছে, তারপর তার গায়ে আঁকি বুকি কাটছে, বিভিন্ন ছবি তৈরি করছে, পাথর কেটে কেটে মূর্তি বানিয়ে বানিয়ে বড় বড় মন্দির, মসজিদ, গির্জা, দালান বা স্থাপত্যগুলো তৈরি করছে। এর একটা বিশাল পরিবর্তন আছে। আমাদের কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বলো, ফোর্ট উইলিয়াম কলেজ বলো, বিভিন্ন এরকম স্থাপত্যের নিদর্শন আমরা পাচ্ছি। বা আমাদের এখন যে বলা হয়ে থাকে হাওড়া ব্রিজ, ইংরেজ আমলে তৈরি একটা ব্রিজ, বলা হয়ে থাকে এত বছর ধরে সেই সেতুর কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হয়নি। বা হুগলি সেতুর কথা যদি আমরা বলি, মানে নিশ্চয়ই সেই স্থাপত্যগুলো অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো আমাদের এখানে জানতে হবে। এইবার এখানে বলছে স্থানীয় ইতিহাস। স্থানীয় ইতিহাস বলতে আমাদের ভারতবর্ষের যে একটা বড় অঞ্চল, তার মধ্যে ছোট ছোট এলাকায় বিভিন্ন লোকজন ইতিহাস লিখেছে। যেমন হচ্ছে কলহনের লেখা রাজতরঙ্গিনী, সেখান থেকে পাচ্ছি আমরা। ঠিক আছে, এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন ধরনের যে মল্ল বিষ্ণুপুরের ইতিহাস, মুর্শিদাবাদ কাহিনী, হুগলি জেলার ইতিহাস, এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো। ক্লিয়ার হলো কি বললাম? তারপরে যেটা পয়েন্ট রয়েছে, আমাদের শহরের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে। মনে করো শহরগুলো কেন গড়ে উঠেছিল, একদম যদি আমরা আদিম যুগের দিকে চলে যাই, তখন বলা হয়ে থাকে নদীমাতৃক সভ্যতা, বলা হয়ে থাকে না, নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠেছিল তাকে আমরা বলছি নদীমাতৃক সভ্যতা।
এইবার নদীকে কেন্দ্র করে বিভিন্ন শহর গড়ে উঠেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেই শহরগুলো। কলকাতা যেমন আমাদের একটা নদী কেন্দ্রিক শহর আমরা বলতে পারি। কারণ চার্নক যখন সেখানে ওই কলকাতা শহরের গোড়াপত্তন করলো, তখন বলা হয়ে থাকে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তোমরা দেখবে আমাদের মনে করো মগরাহাটের ইতিহাস যদি তোমরা জানতে চাও, ওইখানে একটা গঙ্গা নদীর সরু ধারা ছিল, তোমরা জানো কিনা জানি না, খাল ছিল একটা বড়। ওইখানে মগ দস্যু যারা, এক ধরনের দস্যু দ্বারা, তারা এখানে ডাকাতি করতে এসেছিল ওই নদী ধরে নৌকোয় করে এসে ডাকাতি করতে। থাকার পরে এই এলাকাটা ওদের অনেকের ভালো লেগেছে। ডাকাতি টাকাতি করার পর বিভিন্ন মগ দস্যু এখানে থেকে গেছে। তারা আমাদের স্থানীয় মেয়েদের সঙ্গে বিয়ে হয়েছে, বা ওদের ছেলেদের আমাদের মেয়েদের সঙ্গে, আমাদের মেয়েদের ওদের ছেলেদের সঙ্গে, বা আমাদের ছেলেদের ওদের মেয়েদের সঙ্গে, এইভাবে বিয়ে থা হয়েছে সব। হওয়ার পরে ওরা এখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করেছে। সেই ধীরে ধীরে বিবর্তন হয়ে এই জায়গাটার নাম হয়েছে ওই জন্য মগরাহাট। তো এইরকম এটা একটা ওই ওই ধরনের একটা শহর আমরা বলতে পারি ছোট। এই ধরনের বিভিন্ন জায়গায় নদীকে কেন্দ্র করে, লন্ডন যেমন টেমস নদীকে, তোমাদের একটা সেই গল্প কবিতা সম্ভবত ছিল কি একটা, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ বলেছিল, ওখানে তোমরা শুনেছো তো, টেমস নদীর উপরে ওয়েস্টমিনস্টার ব্রিজ রয়েছে, সেইটা নিয়ে লিখেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো সেইখানে আমরা ওখান থেকে কি জানলাম, ওই নদীকে কেন্দ্র করেই অনেকগুলো শহর গড়ে উঠেছিল, নদী বা সাগরকে কেন্দ্র করে শহরগুলো গড়ে উঠেছিল। এই শহরগুলো বিবর্তন ঘটেছে। শোনো এবারে যেটা বলছিলাম, শহরের ইতিহাসের ক্ষেত্রে আমরা বললাম লন্ডনের কথা বললাম, কলকাতার কথা বললাম, বিভিন্ন যে শহর রয়েছে আমাদের, মনে করো মিশরের নীল নদের তীরে রয়েছে খার্তুম শহর, একটা বিখ্যাত শহর, বিশাল বড়। নদীকে কেন্দ্র করে শহর গড়ে ওঠার তার একটা কারণ হচ্ছে, আমি বারবার বলছি যেটা, কারণ হচ্ছে প্রাচীনকালে প্রধান যে মাধ্যম ছিল, বা দূষণ মুক্ত বা কম দূষণযুক্ত যে মাধ্যম, তাকে বলা হচ্ছে জলপথ। আর এই জলপথের মধ্যে সমুদ্র হলে বেশি ঢেউ হবে, সেখানে আমি সহজে বন্দর তৈরি করতে পারবো না। কিন্তু নদীতে আমি ভালোভাবে বন্দর তৈরি করতে পারবো, বিদ্যুতের প্রাচুর্য পাবো, বা আমার যদি শিল্প গড়ে তুলতে চাই, প্রচুর পরিমাণে জল পাবো, তাই না? এই জন্য শহরগুলো গড়ে উঠেছে। এছাড়াও বিভিন্ন কারণে শহর গড়ে উঠেছে, ভালো করে ভেবে দেখো। মনে করো কাশ্মীরের যে শহরগুলো গড়ে উঠেছে কি জন্য, পর্যটনকে কেন্দ্র করে উঠেছে। দার্জিলিং এর যে শহর, সেগুলো কেন করে, পর্যটন কেন্দ্র করে। বিভিন্ন কারণে, বিভিন্ন আমাদের গ্র্যান্ড ব্যাংক যে রয়েছে, সেইখানে যে শহর গড়ে উঠেছে কেন, মৎস্য কেন্দ্রের জন্য, জীবিকার জন্য। যেমন আমাদের যে হুগলি শিল্পাঞ্চল, সেখানে শহর গড়ে উঠেছে কেন, শিল্প রয়েছে, প্রচুর লোকজন কাজে যায় সেখানে, তো তাকে কেন্দ্র করে। আমাদের যে এখন সল্টলেক সেক্টর 5 কেন গড়ে উঠেছে এই শহর, তথ্য প্রযুক্তি শিল্পকে কেন্দ্র করে। বেঙ্গালুরু যেটা, ওখানেও তথ্য প্রযুক্তি শিল্প। মানে বিভিন্ন কারণে শহরগুলো আমার কিন্তু গড়ে উঠছে। ধর্মকে কেন্দ্র করে শহর গড়ে উঠছে, মক্কা মদিনা কথা তুমি বলো, আমাদের মায়াপুর বলো, নদিয়ার কথা বলো, বা তুমি হচ্ছে ভ্যাটিকান সিটির কথা বলো, সেইখানে শহরগুলো কেন গড়ে উঠছে, রোম যে প্রাচীন রোম কেন গড়ে উঠেছে, ওগুলো ধর্মকে কেন্দ্র করে, একটা ধর্মীয় স্থান সেখানে, সেই জন্য সেই শহরগুলো গড়ে উঠছে। এইভাবে শহরের ইতিহাসটা তাহলে আমরা জানবো। দেখো এইখানে সবগুলো দেওয়া আছে, আমি যদি এভাবে বলছি। আচ্ছা, সিনেমাকে কেন্দ্র করে শহর গড়ে উঠেছে, হলিউড বলিউড। বলিউডটা কেন, মুম্বাই বা বোম্বে যার নাম ছিল, সেই বোম্বেকে কেন্দ্র করে বলিউড। বলিউড একটা সিনেমা, ওই জন্য আমাদের টালিগঞ্জকে কেন্দ্র করে টলিউড, বাংলাদেশের ঢাকা ওই জন্য ঢালিউড। বুঝতে পারছো? হ্যাঁ ঢালিউড। হ্যাঁ, হলিউড ইংল্যান্ডে রয়েছে, ইউরোপে হলিউড। হলিউড সম্ভবত ভূমধ্য সাগরীয় অঞ্চলে। আচ্ছা শোনো, বলি শোনো, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমাদের ক্লিয়ার হলো তাহলে। আচ্ছা, এইবার আমাদের কি রয়েছে, সামরিক ইতিহাস চর্চা। এইটা বলে আজকে আমরা মোটামুটি শেষ করব। সামরিক না, সামরিক আর পরিবেশটা দিলে খুব ভালো হয়, পরিবেশটা সামরিকটা বলে দিই। সামরিক ইতিহাস চর্চাটা যদি আমরা আলোচনা করতে চাই, তোমরা একটু ভালো করে দেখো যে প্রাচীনকালে আমরা লড়াই করছি কি, শুধু হাত দিয়ে লড়াই করছি। তারপরে ধীরে ধীরে আমাদের গাছের ডাল এসেছে, পাথর এসেছে, সেগুলো ছুচালো করে আমরা তলোয়ার তৈরি করেছি, ধাতুর আবিষ্কার করেছি, করার পর তামা ব্রোঞ্জ টিন বা লোহা ধাতু তৈরি করছে, তারপর তরবারি দিয়ে যুদ্ধ হচ্ছে। হতে হতে মানুষ দেখলো শুধু নিচেই যুদ্ধ করলে হবে না, পশুর ঘাড়ে উঠে গেল, ঘোড়া হাতি গন্ডার সবকিছু ব্যবহার করা হচ্ছে। এইভাবে যুদ্ধ হচ্ছে। হতে 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 আস্তে আস্তে বন্দুক আবিষ্কার হলো, কামান আবিষ্কার হলো, তারপর বিবর্তন হতে হতে পারমাণবিক বোমা আবিষ্কার হলো। এই যে একটা সামরিক ইতিহাসের একটা পরিবর্তন হচ্ছে, ভালো করে দেখো, তাই না? সামরিক মানে যুদ্ধক্ষেত্রের যে ইতিহাস, অনেকগুলো কৌশল আবিষ্কার হয়েছে। দেখা যাচ্ছে একটা 1000 জন সৈন্যবাহিনী, আর একটা ওই 1000 বা ওই 1200 সামথিং সৈন্যবাহিনী লড়াই হচ্ছে, সামনাসামনি বিশাল লড়াই হচ্ছে। এই যে জিতছে হারছে, শক্তি বেশি যাদের, বুদ্ধি বেশি, সবকিছু কাজে লাগাচ্ছে। তারপর ধীরে ধীরে যুদ্ধের কৌশল আবিষ্কার হচ্ছে। কৌশল কেমন, মনে করো তোমার আছে 10,000 সৈন্যবাহিনী, আমার আছে 1000 সৈন্যবাহিনী, আমি কিভাবে যুদ্ধ করব? আমি যেমন গেরিলা পদ্ধতি নিলাম, আমি আমার 1000 বাহিনীকে ছোট ছোট ট্রুপে ভাগ করলাম, ছোট ছোট দলে ভাগ করলাম, করে তোমরা সবাই মাঠে এসে লড়াই করতে। আমি ওই 1000-এর মধ্যে 300-400 সামনে পাঠিয়ে দিলাম, আর 600-700 আমার যা থাকছে, সেগুলো আলাদা আলাদা অন্যান্য বোন ফোন চারদিক থেকে ছোট ছোট দলে আসছে, তাহলে সামনাসামনি লড়াই করতে আসছে, অন্যদিকটা আতর্কিত আমি আক্রমণ করে দিচ্ছি।
এইভাবে লড়াই করছে যারা গেরিলা বাহিনী, পাকিস্তান যেমন বাংলাদেশের সঙ্গে লড়াইয়ের সময় ব্যবহার করা হলো, রুমি কৌশল, এই ধরনের বিভিন্ন কৌশল ব্যবহার করে করে যুদ্ধ করা হচ্ছে। যার যত বুদ্ধি বেশি, যত উন্নত কৌশল ব্যবহার করছে, সে যুদ্ধে জিতে যাচ্ছে। বাবর যখন লড়াই করতে এলো পানিপথের যুদ্ধে, বাবরের রুমি কৌশল ব্যবহার করে কিন্তু প্রধানত যুদ্ধ জিতেছে। ক্লিয়ার হলো কি বললাম? এই যে সামরিক ইতিহাসের একটা পর 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 পরিবর্তন হচ্ছে, এইটা আমাদের এইখানে জানতে হবে। ক্লিয়ার হলো? তারপরে রয়েছে পরিবেশের ইতিহাস। দেখো, আমরা পরিবেশে বড় হচ্ছি, ধীরে ধীরে আমরা যত বেশি উন্নত হচ্ছি পরিবেশে তত অবনমন ঘটাচ্ছি, আমরা ক্ষয়ক্ষতি করছি, গাছপালা কাটছি, যেখানে সেখানে নোংরা ফেলছি। এই জন্য কি হলো, আমাদের পরিবেশের ইতিহাস চর্চা শুরু হয়েছে কত শতক থেকে? 1940 থেকে 50-এর দশকে আমেরিকায় প্রথম পরিবেশের ইতিহাস চর্চা শুরু হলো। ধীরে ধীরে বিভিন্ন আমাদের হচ্ছে আন্দোলন হয়েছে, চিপকো আন্দোলন বলো তুমি, নর্মদা বাঁচাও আন্দোলন, আমাদের এখানে প্রচুর পরিবেশ রক্ষার আন্দোলন হয়েছে। এখন একটা আন্দোলন হচ্ছে, কি আন্দোলন বলো তো, কে জানে বলো? এখন চলছে সেভ আরাবল্লী। আরাবল্লী পর্বতের মানে আমাদের যারা শাসক শ্রেণী রয়েছে, তারা আদানি যারা রয়েছে, আদানি গোষ্ঠীর কাছে আরাবল্লী পর্বত প্রায় ধরনের এক ধরনের বিকিয়ে দিয়েছে। তারা সেখানে বিনা কারণে মাইন করছে, খুলছে, খনিজ উত্তোলন করছে আরাবল্লী থেকে, বনভূমি ধ্বংস করছে। এই যে ব্যাপারটা, তার জন্য এখন একটা বর্তমানে একটা মুভমেন্ট তৈরি হয়েছে রাজস্থানের ওই অঞ্চলে, আমাদের পুরো ভারত জুড়েই চলছে আরাবল্লী। সুপ্রিম কোর্টকে ডাইভার্ট করা হয়েছে। সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে যে 100 মিটারের নিচে যত পাহাড় আছে সেগুলো আরাবল্লী বলে গণ্য হবে না। দেখা যাচ্ছে 90% বা 80%-এর উপরে পাহাড় হচ্ছে 100 মিটারের নিচে। এই সুযোগ পেয়ে গেছে, ওরা এবার মাইন করা শুরু করে দিয়েছে। বড় বড় শপিং মল হবে, খনিজ উত্তোলন হবে, এইসব হবে, মানে আরাবল্লী পুরো ধ্বংস করে দেবে। বলা হয়ে থাকে মধ্য ভারতের ফুসফুস বলা হয়ে থাকে আরাবল্লীকে, সে আরাবল্লী ওরা ধ্বংস করছে। তার জন্য মুভমেন্ট, এগুলো সব পরিবেশের ইতিহাসের অন্তর্গত। ক্লিয়ার হলো কি বললাম? এইগুলো এখানে বলেছে, ঠিক আছে? এই পর্যন্ত তাহলে থাকলো আজকের। তারপরের দিন আমরা পরেরগুলো আলোচনা করব। তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে দাগ দিয়ে নাও সবাই এই পর্যন্ত, পরিবেশের ইতিহাস চর্চা পর্যন্ত দাগ দিয়ে নাও সবাই। এইটুকু তোমাদের টেক্সট বই থেকে সুন্দরভাবে রিডিং করে আসবে, ঠিক আছে? পরের দিনে তারপর আমরা প্রশ্ন লেখাবো। তোমাদের সম্ভবত এবার রবিবার আছে ইতিহাস, নাকি না রুটিন চেঞ্জ হয়েছিল, তাতে কি পাল্টে গেছে আমি জানি না, দেখে নিও একটুখানি। তো সেইখানে আমরা প্রশ্ন উত্তরগুলো লেখাবো, যা প্রশ্ন উত্তর লেখা আছে ওই দিনই পড়া ধরবো। সপ্তাহে 2 দিন মানে ভালো করে শুনে নাও। হ্যাঁ হ্যাঁ, শোনো আমি বলে দিই, ভালো করে শুনে নাও। যা শর্ট প্রশ্ন দেওয়া রয়েছে তার সঙ্গে আজকে যেটুকু পড়ালাম এইটা কিন্তু রবিবার দিন ধরবো, একদিন করে আমি বোঝাবো আর একদিন করে লেখাবো। ঠিক আছে? ক্লিয়ার হলো? তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।